আরেকটা বিষয় দেখা যায় মার্শাল অনেককেই আপনি জানেন আমাদের স্টুডেন্টদের একটা বড় বিসিএস প্রার্থী বলবো একটা বড় অংশের একটি সাবজেক্টে দুর্বলতা থাকে, হয় ইংলিশ অথবা ম্যাথস। কিছু কিছু আছে দুইটাতেই দুর্বলতা থাকে। এখানে যে ম্যাথস মানে ইংলিশ মানে যে অনেক এক্সপার্ট হবে আমি তা বোঝাচ্ছি না, পরীক্ষার জন্য একটা স্ট্যান্ডার্ড যে নলেজটুকু থাকা দরকার। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য বছর খানেক পড়ালেখার পর রিটেন পরীক্ষা দেওয়ার জন্য ৩-৪ মাস সময় থাকার কথা, অনেক সময় বেশি সময়ও পাওয়া গেছে বিভিন্ন কারণে। এরপরে ভাইভাতে দিতে দিতে একটা ছেলে তো ২-২.৫ বছর পার করে ফেলে, মানে আমরা নিকট অতীতের কথা যদি আমরা চিন্তা করি। জি এরপরেও স্যার। যদি বলা হয় যে আমি ইংলিশে অতি দুর্বল স্যার, ম্যাথসে অতি দুর্বল, কিন্তু আমি বিসিএস ক্যান্ডিডেট বা আমি সামনে বিসিএস ভাইভাতে যাচ্ছি, এই ধরনের একটা অবস্থা হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখানে প্ল্যানিং এর সমস্যা কোথায়, অথবা প্রার্থীদের এখানে কি করণীয় বলে আপনি মনে করেন? স্যার, টু বি অনেস্ট, এটা আমি যে কথাটা বলবো অনেকের হয়তো বা ভালো লাগবে না, বাট এটা আমি বিলিভ করি। সেটা হলো, একটা ছেলে, আমরা ও ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত ইংলিশ নিয়ে পড়ালেখা করি, বাট ইউ উইল বি সারপ্রাইজ। আপনি তো অনেক স্যার ভাইবা বোর্ডে ছিলেনই, মক ভাইবা বোর্ডে আপনি দেখেছেন স্যার, ইংলিশে কথা বলা নিয়ে অনেকের প্রবলেম এখনো রয়ে যায়। একটা সাব একটা ভাষা নিয়ে আমি 10 বছর ধরে পড়তেছি, তারও বেশি, 12-13 বছর, বাট স্টিল আমার এই প্রবলেমটা হচ্ছে। তার মানে আমি আমার প্রবলেমটা আইডেন্টিফাই ঠিক মতন করতে পারি নাই। যেখানে ফোকাস দেওয়ার কথা ছিল সেখানে ফোকাস দিচ্ছি না। ইংলিশ নিয়ে এই কারণে আমাদের অনেকেরই প্রবলেম রয়ে যায়, আর এর প্রভাব কিন্তু স্যার ভাইবা বোর্ডে গিয়ে পড়ে। অনেক সময় দেখবেন বিভিন্ন পোস্ট আসে যে রিটেনে কম নাম্বার পাচ্ছে বাট ভালো ক্যাডার পেয়ে গেছে, বা রিটেনে বেশি নাম্বার পাচ্ছে ক্যাডার পায় নাই। এর কারণটা মূলত ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে অনেকে আছে কথা বলতে পারে না, ইংলিশে কথা জিজ্ঞাসা করলে হাত পা কাঁপাকাঁপি শুরু করে। তো তাকে আমি ছোট করতেছি না, তার হয়তো বা এই উইকনেসটাতে ফোকাস আরো আগে দেওয়া উচিত ছিল। তো যার এরকম উইকনেস থাকতেই পারে, আমার যেমন ইংলিশে ফ্লুয়েন্সি ছিল না স্যার, ইংলিশে কথা বলতে পারি, বাট এরকম করে অনর্গল একটানা ভাইবা বোর্ডের সামনে গিয়ে আমারও হাঁটু কাঁপে। কিন্তু এভাবে কথা বলার প্রবলেমটা আমারও ছিল, বাট আমি এই প্রবলেমটা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করে আমি আমার সলিউশনও বের করছিলাম আমার মতো করে। কিন্তু যেমন আমি আমার আমি ক্ষেত্রে তো আমি যেটা করেছিলাম রিটেনের আমি পর। তো মার্শাল আপনাকে দেখেছি আপনি খুব ভালোভাবে ইংলিশ স্পিকিং এ খুব ভালোভাবে পারেন। তার মানে এটা কি প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন করার পরে ডেভেলপমেন্ট হয়েছে বলতে চাচ্ছেন? স্যার আরো পরে, রিটেনের পরে, কারণ আমি রিটেনের পরে, আচ্ছা আচ্ছা, কখনো ইন্টারেস্টিং। রিটেনের পরে কারো সঙ্গে আমি এভাবে ইংলিশে কথা বলি নাই কখনো এর আগে। আচ্ছা তো আচ্ছা। আপনাদের ভাইবা বোর্ডেই হয়তো পারছে প্রথম, এর আগে না। কিন্তু এই যে আপনি আচ্ছা বললেন আচ্ছা। যে বেশ ভালোই মনে হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি এই প্রবলেমটা আইডেন্টিফাই করছিলাম আগে যে আমার হয়তো বা এই প্রবলেমটা থাকতে পারে। তো তখন যেটা করেছিলাম, রিটেনের পরে একটা পার্টনার ব্যবস্থা করে, এক আপু, তো তার সঙ্গে হচ্ছে প্রতিদিন রাতে 2-3 ঘন্টা আমরা বসতাম, আমরা বসে ইংলিশে কথা বলতাম, কোনো বাংলায় না। যেহেতু ইংলিশে কথা বলতেছে, এই ফাও আলাপ আলোচনা করতাম না, আমরা হচ্ছে সাম্প্রতিক সময় নিয়ে আলোচনা করতাম। একসঙ্গে দুই কাজ হয়ে যেত। তা এই জিনিসটা আমাকে খুবই হেল্প করছে। আমি মনে হয়তো বা 2 মাস বা 3 মাস এই কাজটা করছি, তো আমার সেই প্রবলেম সলভ হয়ে গেছে। তো যদি কারো এরকম প্রবলেম থেকে থাকে ইংলিশ স্পিকিং এ, তারা এরকম করে একটা সলিউশন দাঁড় করায় নিবে। এখন স্যার এক একজনের তো এই প্রবলেম এক এক রকমের, তো তার নিজের বুঝতে হবে যে আমার প্রবলেমটা কোথায়। প্রবলেম যদি ডাক্তারের কাছে গিয়ে যদি আমি প্রবলেমই না বলতে পারি, ডাক্তার তো রোগ সর্ট আউট করবে কিভাবে, সময় লাগবে। আর যাদের রাইটিং এর সমস্যা বা ওয়ার্ডিং এর সমস্যা বা রিটেন এর সমস্যা, তাদের সেরকম করে হিসাব করতে হবে। যেমন স্যার আমার কাছে যেটা মনে হয়েছে, পেপার পড়াতে বেশ উপকার পেয়েছি আমি ইংলিশ রিটেনের ক্ষেত্রে। যখন পরীক্ষা দেই, ওই যখন লিখি, ওদের মতো করে লেখাটা দেখলাম যে হচ্ছিল আমার। ওয়ার্ডিং গুলা চুজ করা, বা একটা সেন্টেন্স শুরু শেষ করা, সেন্টেন্স মেকিং কিন্তু খুব জরুরি। আমরা আজকালকার যে অবস্থা স্যার, আমরা তো হচ্ছে যেখানে দরকার সেইখানে ফোকাস না করে অন্যদিকে ফোকাস করি। একই টপিকের উপরে দুজন ছেলে লিখবে, একজন গতানুগতিক লেখা লিখবে আর একজন অন্যভাবে লিখবে, লিখবে খুবই কম, কিন্তু সেন্টেন্স মেকিং এর উপর জোর দিতে হবে, কি ওয়ার্ড আমি চুজ করতেছি তার উপরে জোর দিতে হবে। এগুলো যদি, এগুলোর ক্ষেত্রে মডিফায়ার কি চুজ করতেছি আমি, যদি সব সেন্টেন্সের সঙ্গে সো সো লাগাই শেষ করি, অতএব সো দিয়ে পড়তে খারাপ লাগে। বাট সো এর যে সমস্ত অল্টারনেটিভ গুলো আছে সেগুলো দিয়ে আমি একটা মিক্সড কিছু বানাই, পড়তে একটু ভালো লাগবে। তো আমার রিটেনের জন্য আমি যে চেষ্টাটা করেছিলাম সেটা হলো স্যার, নিয়মিত পেপার পড়তাম, আর যদি কোনো কঠিন কঠিন ওয়ার্ড পেতাম, সেই ওয়ার্ড গুলা হচ্ছে ব্যবহারের চেষ্টা করতাম, এবং পরীক্ষার খাতায় সেটাই আমার রিফ্লেক্ট করেছিলাম আমি। তো ইংলিশ পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল।
এই স্যার, আচ্ছা তো আচ্ছা। আমার কথা হচ্ছে সারমর্ম হচ্ছে এই, যার যেখানে প্রবলেম, ইউ হ্যাভ টু সর্ট ইট আউট, যে প্রবলেমটা কোথায়। প্রবলেম থাকলে তার সমাধানও আছে, সমাধান দেয়া যাবে। অনেক ধন্যবাদ। আমরা ইংরেজি নিয়ে একটু করে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আরেকটি বিষয় একটু জানতে চাই, যদিও মার্শাল নিজে এটা ভদ্রতা করে বলেছেন কিনা আমি জানি না, ইংরেজিতে দুর্বল ছিলেন, আমি কিন্তু তাকে খুব ভালো অবস্থায় পেয়েছি ইংলিশে। আর ম্যাথস এবং সায়েন্স এই দুটো জিনিস আমার যদি ভুল না হয় মার্শালের খুব ফেভারিট এবং ভেরি গুড টিচার এই ফিল্ডে। এই ক্ষেত্রে যারা দুর্বল এরকম একটা বিশাল অংশ আছে, কিন্তু আমি বিশেষ করে যদি ইংলিশ ম্যাথে দুর্বলতা আছে এটা স্বীকার অবশ্যই, করে নিয়ে তো আমরা কথা বলি, ম্যাথসে যারা কম্পারেটিভলি অনেক অবশ্যই স্যার। দুর্বল পড়ে গেছে কিন্তু বিসিএস বা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি ইভেন ব্যাংকের চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তারা ম্যাথসের জন্য কিভাবে সময় দিলে কয়েক মাস, আমি কয়েক মাস বলতে 1-2 মাসের কথা বলছি না, 5-6 মাস, যেহেতু আপনি জানেন 47তম বিসিএস এর সার্কুলার হবে 30শে নভেম্বর, দ্যাট মিনস এখন থেকে প্রায় 6 মাস, রিটেন পরীক্ষা দিতে দিতে হয়তো আরো 6 থেকে যদি আমি যুক্ত করি আরো 1-2 মাস যুক্ত হবে, দ্যাট মিনস মিনিমাম 7-8 মাস সময় তো পাচ্ছি একজন ক্যান্ডিডেট। যদি কেউ ধারাবাহিকভাবে চেষ্টা করে যায় ম্যাথস এবং সায়েন্স এই দুইটা ফিল্ডে ভালো করা কিভাবে সম্ভব, একজন ফ্যাকাল্টি হিসেবে, একজন টিচার হিসেবে, এডুকেটর হিসেবে, যদি আপনি বলতেন ম্যাথসের কথাটা। স্যার, আমি বিজ্ঞান দিয়ে শুরু করি আপনার পারমিশন নিয়ে। যদিও আমি যদিও আমি বিজ্ঞানের ছাত্র, বাট যদি আপনি স্যার ধারাবাহিক বিগত কয়েক ইয়ারের কোশ্চেন দেখেন, বিশেষ করে বিজ্ঞানের প্রিলি বা রিটেন, এগুলো কোনো অর্থেই বিজ্ঞানের প্রশ্ন আমার কাছে মনে হয় নাই। আমরা যে ছোটবেলায় সমাজ পড়তাম, সেই সমাজ টাইপের প্রশ্ন হয়ে গেছে এখনকার বিজ্ঞান। সো ওই বিজ্ঞানের বিজ্ঞানে যে সাধারণ জ্ঞান। আমরাও খুব একটা উপকৃত হই বিজ্ঞানের ছাত্ররা, এমন না। কাজে বিজ্ঞানে আমার নিজেরও প্রচুর পড়ালেখা করতে হয়েছে। আমি বিজ্ঞানের ছাত্র হিসাবে যেগুলো নর্মালি জানি সেগুলো প্রশ্ন এখন হয় না। তো প্রশ্ন যেগুলো হয় সেগুলোর জন্য পড়তে হয়েছে অনেক। তো আচ্ছা পড়ছি কিভাবে সেটা এখন আমি বলতে পারি। যখন আমি অ্যানালাইজ করি স্যার বিগত বছরের বিজ্ঞানের কোশ্চেন গুলো, আমি যেটা দেখলাম, বেশিরভাগ প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে ক্লাস 9-10-এর কমার্সের যে বিজ্ঞান বইটা ছিল সেখান থেকে। ক্লাস 9-10-এর আর্টস এবং কমার্সের একটা সাধারণ বিজ্ঞান বই আছে, ওখান হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ তো এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, যেমন স্যার ধরেন জীববিজ্ঞানের একটা চ্যাপ্টার, অনেকগুলা চ্যাপ্টার, অম্লক্ষার চ্যাপ্টার আছে। তো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমি ওখান থেকে নোট করা শুরু করছি যে হ্যাঁ হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে। এন্ড কিরকম প্রশ্ন আসতে পারে বুঝলাম কিভাবে, ওই যে ঘুরে ফিরে কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে কি আসবে কি আসবে না, হাইয়েস্ট লিমিট কতটুকু, লোয়েস্ট লিমিট কতটুকু। তো আমি জাস্ট বিজ্ঞানের জন্য স্যার ক্লাস 8-এর বিজ্ঞান বইটা পড়ছি, সরি ক্লাস 9-10-এর বিজ্ঞান বইটা পড়ছি, এবং ওতেই হয়ে গেছে আমার। খুব সুন্দর করে লেখা। আর যদি কেউ এক্সট্রা কিছু পড়তে চায়, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির কিছু বই আছে, এক সেট বই, অসাধারণ বই, সেগুলো পড়তে পারে। মানে গাইডের পিছে দৌড়াদৌড়ি না করে মূল বইটা পড়লেই তো হয়ে যায়। তো আমি ওইভাবে পড়েছিলাম বিজ্ঞানে। হুম 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 তো তো সেই নোটগুলো স্যার আমার এখনো আছে। আমি হুম। আপনাকে ফরওয়ার্ড করে দিব না যে আপনি দেখেন ও যে থ্যাংক কেমন ইউ হয়েছে না থ্যাংক হয়েছে। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই ভেরি হোক, মাচ। হুম হুম রিগার্ডিং ম্যাথ স্যার, ম্যাথের ক্ষেত্রে টু বি অনেস্ট, যেহেতু আমরা সায়েন্সের আর আমি হচ্ছে প্রায় অনেক বছর ধরে পড়াচ্ছি কোচিং এ, তো ম্যাথ নিয়ে হচ্ছে আমার খুব একটা এফোর্ট দিতে হয় নাই। বাট বেশিরভাগেরই হচ্ছে ম্যাথে প্রবলেম থাকে। যদি প্রবলেম থেকে থাকে, মোটামুটি 2-3 মাসে ম্যাথের প্রবলেম সলভের মতো না। আপনি যেটা বললেন 5-6 মাস, 5-6 মাস সময় দিয়ে পড়া উচিত। সময়টা কিরকম করে, যদি আমি হতাম, তাহলে স্যার আমি এই আজকালকে তো স্যার ইউটিউবে খুঁজলে এই ম্যাথের দেখা যায় যে জগা খিচুড়ি একটা শর্টকাট বানাইছে, এই বিভিন্ন গাইড বই আছে, অঙ্ক করে দেয়, ভাইয়া সোনা হ্যান ত্যান অনেক কিছু বলে, ভাইয়া ভাইয়া বলে বলে। তো আমি এগুলা থেকে দূরে থাকতাম। আমি পড়তাম স্যার মূলত হচ্ছে, দেখলাম যে 9-10 থেকে মূলত প্রশ্নগুলো আসে, 9-10-এর বইটা নিতাম, নিয়ে করা শুরু করতাম। যেটা প্রবলেম হইতো, প্রবলেম হলে আমি পড়ে থাকতাম এর পিছনে 2-3 দিন। আচ্ছা বা যদি 2-3 দিন পরে প্রবলেম সলভ না হতো, আমি কারো হেল্প নিতাম, হালকা হেল্প। মানে আমি কারো এমন হেল্প নিতাম না যে হচ্ছে আমাকে অঙ্ক করাই দিচ্ছে পুরোটা। কারণ অঙ্ক হলো স্যার চিন্তার বিষয়, কমন ফেলাবার বিষয় না। আর এখন হচ্ছে যে সমস্ত প্রশ্ন আসে সেখানে অঙ্ক বুঝে করতে হবে।
তো অঙ্ক নিয়ে সময় দিতে হবে ওইভাবেই। একটা অঙ্ক করে আমার ভাবতে হবে যেটা কিরকম করে হচ্ছে, কি ওটা ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। কিছু সূত্র মুখস্থ করে গেলাম, গদ বাঁধা সূত্র, এইভাবে এখন আর হবে না আমার ধারণা। প্রিলিতে হয়তো বা হয়ে যায়, প্রিলিতে ম্যাথ খুব সহজ হয়, বাট রিটেনে হবে না। বাট বই মূলত একটাই, 9-10 এর বই। মাঝে মাঝে আমরা দেখছি স্যার বিগত কয়েক ইয়ারে ইন্টার থেকে হয়তো একটা বা দুটো প্রশ্ন আসছে, সর্বোচ্চ দুটো। যেমন ধরেন প্রবাবিলিটির ম্যাথ আসছে কিছু, বা সম্ভাব্য পারমিউটেশন কম্বিনেশনের ম্যাথ আসছে, বাট এর সংখ্যা একটা বা দুটো। বাট একটা বা দুটোর জন্য তো আমার পুরো ইন্টারের বই পড়ার দরকার নাই। 2.5 মার্ক আসছে, আমি 2.5 মার্ক বাদ দিয়ে দিলাম, থাকলো 47.5, আমি 47.5-এ 47 পাই বা 45 পাই, এরকম করে। সো কোন একটা কবে কঠিন আসছে তার পিছনে না পড়ে বেশিরভাগ প্রশ্ন কি হয় তার দিকে ফোকাস করা উচিত। আর 9-10 এর মূল যে বইটা, সেটা স্যার A to Z শেষ করতাম যদি আমি হতাম, যথাসম্ভব অন্য লোকের কম হেল্প নিয়ে, নিজে নিজে ব্রেন খাটায়। এজন্যই বললাম যে 6 মাস আমার ম্যাথে প্রবলেম, আমি টানা 6 মাস সময় দিতাম ম্যাথে। A to Z কি এমন প্রবলেম আছে যে আমি 6 মাসে সলভ করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। যদি 9-10 প্রবলেম মনে হয় তাহলে স্যার আমি আগে 8 দিয়ে শুরু করতাম। তো মোটামুটি 8-9-10 কমপ্লিট করলেই তো স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো অবস্থা আসা যায়। তবে ইন দ্যাট কেস আমার সাজেশন থাকবে, যারা আহ প্রত্যাশী BCS, ম্যাথের ক্ষেত্রে গাইডের শরণাপন্ন না হওয়া, যত পারেন কম হবেন। কারণ ম্যাথে যাদের হচ্ছে কোর প্রবলেম রয়ে গেছে বলে মনে করেন, বেসিকের সমস্যা, তাদের বেসিকটা স্ট্রং করতে হবে। আর বেসিক স্ট্রং যদি করতে চান, আপনার গাইড বই থেকে অনেক দূরে থাকা লাগবে। মূল বই প্রবলেম সলভ করেন, সময় দেন, প্রচুর সময় দেন। একটা অঙ্ক এখন মিলেন নাই, 3 দিন ধরে পড়ে থাকেন, বাট 3 দিন পরে যখন আপনি মেলাইতে পারবেন অঙ্কটা, ওই অঙ্ক আপনি জীবনেও ভুলবেন না। সময় দেন এরকম করে। আর সব কথার মূল কথা, ইউ হ্যাভ টু অ্যানালাইজ কোশ্চেন ব্যাক। 9-10 এর বইয়ে প্রচুর উল্টাপাল্টা ম্যাথ আছে, যেমন সেটের অনেক ম্যাথ আছে যা কখনো আসে না, আসবেও না। তো কোন অঙ্কটা আসবে কোন অঙ্কটা আসবে না আপনি বুঝবেন কিভাবে? এই বোঝাটা আপনার নিজের বুঝতে হবে। কোচিং এ গেলাম স্যার বুঝাই দিবে খাওয়াই দিবে এই আশা করবেন না। নিজে অ্যানালাইজ করেন কোশ্চেন কি কি আগে আসছে এই চ্যাপ্টার থেকে, তখন আপনি বুঝবেন যে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না। এভাবে আগানো উচিত আমার মতে। রুডলি বললাম স্যার, না না, অনেক দুঃখিত। অনেক চমৎকার বলেছেন, ভালো বলেছেন। আসলে নিজে নিজে সলভ করতে পারা তো এটা তো বেস্ট ওয়ে, এবং অবশ্যই। এটা এটা কোনো বিকল্প নেই আসলে এখনো পর্যন্ত।